আজ শনিবার ঘড়ির কাঁটায় রাত 10টা বাজে। বাংলাদেশে তালুকদার বাড়ির ডাইনিং রুমের খাবার টেবিলে বসে আছে সকল সদস্যরা। বাড়ির মহিলা সদস্যের মধ্যে শালিনী বেগম আর নীলিমা বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সাজিয়ে রাখছে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে বড় বড় পা ফেলে নিচে নেমে আসে সৃষ্টি। তার পরনে সাদা পম, গলায় ঝুলন্ত নীল রঙের ওড়না আর হাতে কালো ফিতার ঘড়ি। ডাইনিং রুমে পেরিয়ে সৃষ্টি এসে পৌঁছায় খাবার টেবিলে। রাহুল, আমিন আর জুনায়েদের চেয়ারে বসে খাবার খাওয়ার প্রস্তুতি নেয়। সৃষ্টি গিয়ে পাশের চেয়ার টেনে বসে, কিন্তু জামাল তালুকদারকে কোথাও না দেখতে পেয়ে প্রশ্ন করে উঠে, আব্বু এখনো খাবার খেতে আসেনি? শালীন বেগম বাকি রান্না করা খাবার টেবিলে রেখে সৃষ্টির প্রশ্নের উত্তর দিয়ে বলে উঠে, তোমার আব্বু ঘুম থেকে উঠেছে, ফ্রেশ হয়ে হয়তো এখনই খাবার খেতে আসবে। সৃষ্টি সম্মতি দিয়ে বলে উঠে, ও আচ্ছা। তাদের দুজনের কথা বলার মাঝে শরীর ঝাঁকিয়ে গম্ভীর মুখোশে নিয়ে উপস্থিত হয় জামাল সাহেব। শালীন বেগম প্লেটে খাবার বেড়ে দেয়, সকলে খাবার শুরু করে দেয়। হঠাৎ খাবারের মাঝে জামাল সাহেবের ফোনে তার বিয়ের কল আসছে। পকেট থেকে ফোন বের করে তিনি রিসিভ করে বলে, রবিন বলো। ফোন অপর পাশ থেকে জামাল সাহেবের পার্সোনাল পিএ রবিন বলে উঠে, স্যার আমেরিকার ভিসা রেডি হয়ে গেছে। শান্ত কণ্ঠে জামাল সাহেব উত্তর দেয়, ভিসা রেডি করে অফিসে নিয়ে আসো। ওকে স্যার। কথা বলা শেষ করে পাশের টেবিলে ফোন রাখে, হাতের কবজি অবধি পাঞ্জাবি উঠিয়ে প্লেটে থাকা ভাত তরকারি দিয়ে মেখে মুখে তোলার আগে মাথা নিচু করে তাকায় জামাল সাহেব। ডাইনিং টেবিলের বসা প্রত্যেকে বিস্ময়সূচক মুখোশি নিয়ে তীক্ষ্ণ চোখে তার দিকে তাকিয়ে আছে। মুখ গম্ভীর করে চোখ দিয়ে সবার দিকে ইশারা করে প্রশ্ন করে উঠে, কি হয়েছে তোমাদের? সবাই খাওয়া দাওয়া বন্ধ করে এমন স্থির হয়ে আমার দিকে কেন তাকিয়ে আছো? মূলত ফোনে আমেরিকা যাওয়ার ভিসার কথা শুনে সবার মুখোশি এমন বিস্ময়সূচক রূপ ধারণ করেছে। ডাইনিং টেবিলের উপস্থিত সকলে একে অপরের মুখের দিকে তাকায়। জামাল সাহেব হঠাৎ আমেরিকায় কেন যাবে? আদিয়ানের সাথে দেখা করতে? না অন্য কোনো কারণে? সবার মনের মধ্যে এমন প্রশ্ন ঘোরাঘুরি করছে, কিন্তু কেউ সাহস করে জামাল সাহেবকে প্রশ্ন করছে না। তবে উপস্থিত সবার মধ্যে শালীন বেগমের মুখ শান্ত। উনি নির্বাক ভঙ্গিতে তার স্বামীর পাশের চেয়ারে দাঁড়িয়ে আছে, মনের সমস্ত ভয় দূর করে কিছুটা সাহস নিয়ে। রুহুম আমিন প্রশ্ন করে উঠে, ভাইজান আপনি ফোনে আমেরিকার ভিসা রেডি করার কথা কেন বললেন? হঠাৎ আপনি আমেরিকায় কেন যাবেন? ব্যবসার কোনো প্রয়োজনে? প্লেটে থাকা ভাত মুখে দিয়ে বেশ আয়েশি ভঙ্গিতে চিবিয়ে গম্ভীর কণ্ঠে জামাল সাহেব জবাব দিলেন, হ্যাঁ খুব শীঘ্রই আমি আমেরিকায় যাব। বেশ শান্ত আর কোমল কণ্ঠে দুই বাক্য উত্তর দিল জামাল সাহেব, কিন্তু তবুও ডাইনিং টেবিলে থাকা কারো হৃদয় এই উত্তর শুনে তৃপ্ত হলো না। হঠাৎ আমেরিকায় যাওয়ার কারণ সবার কাছে ধোঁয়াশা থেকে গেল। ভাইয়ের মন মানসিকতায় এখন একটু ভালো দেখে রাহুল আমিন সাহস নিয়ে দ্বিতীয় প্রশ্ন করে উঠে, কিন্তু ভাইজান হঠাৎ আমেরিকায় কেন যাবেন, কি কারণে? ডাইনিং টেবিলের উপস্থিত সবার চোখের দিকে তাকায় জামাল সাহেব। এরপর পুনরায় প্রশ্নের উত্তর দিয়ে বলে উঠে, মিরাজ আর তার পরিবার দীর্ঘদিন আমেরিকায় থাকে। জমি সংক্রান্ত কারণে তার সাথে আমার ঝগড়া কথা কাটাকাটি হয়েছিল। এরপর বেশ কয়েক বছর দুই পরিবারের মধ্যে যোগাযোগ বন্ধ ছিল। তাছাড়া কারানের বিয়ের দাওয়াতে আমন্ত্রণ করেছিল আমাদের, কিন্তু তখন যাওয়া হয়নি। তাই এখন আমরা সপরিবারে আমেরিকায় যাব। রবিনকে বলে সবার ভিসার ব্যবস্থা করছি। এই প্রশ্নের উত্তর যথেষ্ট সন্তুষ্টজনক ছিল সবার কাছে। রাহুল আমিন আর
কোনো প্রশ্ন করল না, আপন মনে খাবার খাওয়া শুরু করে দেয়। কিন্তু হঠাৎ পাশে বসা জুনায়েদ উৎসাহিত কণ্ঠে বলে ওঠে, আমরা সবাই আমেরিকা যাব, আদ্র ভাইয়ার সাথে দেখা করব। জেঠু, তুমি কি আদ্র ভাইয়াকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসবে? আর সাথে মেকআপও? বাচ্চা সুশল কণ্ঠে বলা জুনায়েদের প্রশ্ন শুনে জামাল সাহেবের মৃদু হাসে। এরপর এক বিস্ফোরণ সত্য প্রকাশ করে উত্তর দেয়, না জুনায়েদ, আদৌ আর মেয়ে কেউ বাংলাদেশে আসবে না, বরং তাদের ডিভোর্স করাতে আমরা সবাই আমেরিকায় যাব। হঠাৎ জামাল সাহেবের এমন চরম সত্য শুনে ডাইনিং রুমের সবার চক্ষু চড়ক গাছ। শালীন বেগম তার স্বামীর মনের আগ্রহী চিন্তাধারা জানে, তাই উনি বেশ শান্ত থাকেন। কিন্তু সৃষ্টির মন জুড়ে ভয়ের আশঙ্কা বাড়তে থাকে। হঠাৎ বাবা আদিয়ান আর মেঘের ডিভোর্স কেন করাতে চায়? তবে কি বাবা সব সত্যি জেনে গেছে? এখন কি হবে? রুহামিন আমিন বলে, ভাইজান, হঠাৎ আমেরিকায় গিয়ে মেঘ আর আদিয়ানের ডিভোর্স করার প্রয়োজন কি? বিয়ের পর থেকে ওরা দুজন আলাদা থাকে। এখন আমেরিকায় নিজে ক্যারিয়ার নিজে ব্যস্ত তারা। শুধু ডিভোর্স নামক ঝামেলা না করলে কি হয় না? পরে না হয়। রাহুল আমিনের কথা শেষ হওয়ার আগে জামাল সাহেব এক অবিশ্বাস্য সত্য বললেন। ডাইনিং টেবিলের উপস্থিত সকলে যেন থমকে যায়, কারণ ছোট বাক্য। জামাল সাহেব বলেন, আদিয়ান আর মেঘ, ওরা দুজন আমেরিকায় একসাথে সংসার করছে, একই বাসায় স্বামী স্ত্রীর মতো থাকছে। তাই আমি আমেরিকায় গিয়ে ওদের ডিভোর্স করাতে চাই। আশ্চর্য বোধক চাহনি আর অবিশ্বাস্য নয়নে ডাইনিং টেবিলের উপস্থিত সকলে হতভম্ব হয়ে যায়। জামাল সাহেবের কথার মানে তার ঠিক বুঝল না। এটা কি আদৌ সম্ভব? আমেরিকায় মেঘ আর আদিয়ান একসাথে সংসার করছে, মানে যে আদিয়ান মেঘকে নিজ স্ত্রী হিসেবে অস্বীকার করে 9 বছর পরিবার থেকে দূরে বিদেশে থেকেছে, সে আজ মেঘের সাথে সংসার করছে। তাছাড়া যদি ওরা দুজন একসাথে সংসার করে তবে ওদের ডিভোর্স করানোর কি প্রয়োজন? রাহুল আমিন জিজ্ঞেস করে। কিন্তু ভাইজান, বিরক্তি মাখা মুখ নিয়ে জামাল সাহেব মাথা উঁচু করে আদেশ দিয়ে বলে উঠে, রাহুল, কথা বলা বন্ধ কর, খাবার খাওয়া শুরু কর। আমি যা সিদ্ধান্ত নিয়েছি তা অবশ্যই সঠিক। ব্যাস, গম্ভীর কণ্ঠে বলা জামাল সাহেবের এই কথা শুনে আর কোনো প্রশ্ন করার সাহস হয় না কার। রাহুল আমিন আর নীলিমা বেগম একবার পাশে থাকা শালীন বেগমের দিকে তাকায়। শালীন বেগম চোখ দিয়ে ইশারা করে, পরে সব ঘটনা খুলে বলবে। চুপচাপ সবাই খাওয়া দাওয়া শুরু করে দেয়। কিন্তু সৃষ্টির মনে তোলপাড় শুরু হয়ে যায়। বাবা যদি সত্যি আদ্র ভাই আর মেঘের ডিভোর্স করিয়ে দেয়, তখন কি হবে? জামাল সাহেব এক কথার মানুষ, উনি ভীষণ জেদি আর ঘাড়তারা টাইপের লোক। যদি একবার সিদ্ধান্ত নেয় যে ডিভোর্স করাবে, তবে অবশ্যই করিয়ে ছাড়বে। না না, সে নিজের ভাইয়ের সংসার নষ্ট হতে দিবে না। ফোন করে আদিয়ানকে জানাতে হবে, নতুবা সর্বনাশ হয়ে যাবে। আগামীকালের ঘটনা। কাল বিকেলে আদিয়ান ঘুম থেকে উঠে বেশ দেরি করে ডাইনিং রুমে এসে জিয়া আর মেঘের সাথে কিছুক্ষণ আড্ডা দেয়। জিয়া রান্না বা ঘরের কাজে অকর্ম হলেও ডক্টর হিসেবে কিন্তু সে যথেষ্ট বিচক্ষণ আর ট্যালেন্টেড। আদিয়ান অবধি তা স্বীকার করে। আর মেঘ মেডিকেলে ডক্টরি নিয়ে পড়াশোনা করছে, তাই তাদের আড্ডা বেশ জমে যায়। তিনজনে মিলে বিখ্যাত ডক্টর, সার্জারি, টিচার নিয়ে আলোচনা করে। এরপর সন্ধ্যা হয়ে গেলে জিয়া বাসা থেকে বিদায় নেয়। সদর দরজা বন্ধ করে মেঘ সিঁড়ি দিয়ে উপরে উঠে গড্ড গড্ড করে হেঁটে নিজের রুমে চলে যায়। পিছনে দাঁড়িয়ে থাকা আদিয়ানের পানে ফিরে অবধি তাকায় না। আদিয়ান বুঝে তার বউয়ের ভেসে অভিমান হয়েছে আজ তার উপর, তাই পিছু পিছু হেঁটে সে মেঘের রুমে যায়। ভিতর থেকে দরজা বন্ধ করে বসে আছে
মেঘ, কারণ সে জানতো আদিয়ান আসবে। বেশে দীর্ঘক্ষণ জোরে জোরে শব্দ করে দরজা ধাক্কা দেয় আদিয়ান, কিন্তু অপর পাশ থেকে কোনো সাড়া শব্দ আসে না মেঘের। এক পর্যায়ে হতাশ হয়ে মেঘের রুমের দরজার কাছ থেকে হতাশ হয়ে ফিরে যায় সে। তার বইয়ের অভিমান বড্ড বেশি আজ। রাত প্রায় তখন 9:30। পড়ার টেবিলে বইয়ের উপর মুখ গুজে বসে আছে মেঘ। সারাদিনের কর্মকাজে শরীর ভীষণ ক্লান্ত, তার চোখে ঘুম ভাব চলে এসেছে, কিন্তু ঘুমান যাবে না। কাল ক্লাস রয়েছে, পড়াশোনা শেষ করতে হবে। তবে যতই মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না। মাথা টিপটিপ করে ব্যথা করছে, মন শরীর জুড়ে এক অদ্ভুত অস্বস্তি বয়ে যাচ্ছে। ভীষণ বিরক্তি লাগছে তার। এখন একটু শান্তির নিঃশ্বাস নিতে চায় সে। তাই ছাদে গিয়ে একা কিছুক্ষণ সময় কাটানোর চেষ্টা করলো। রুমে বসে ল্যাপটপে কাজ করছিল আদিয়ান, কিন্তু হঠাৎ মেঘের কথা মনে পড়তেই ল্যাপটপ বন্ধ করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। বড় বড় পা ফেলে রুম থেকে বের হয়ে যায়। তার বউটার অভিমান ভাঙাতে হবে। প্রায় 5 মিনিট পর বউয়ের রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ায়, তবে রুমের দরজা খোলা দেখে স্বস্তি পায়। বউয়ের রাগ কমছে তবে একটু, এই ভেবে হাসি মুখে রুমের ভিতরে ঢুকে আদিয়ান, কিন্তু রুমের আনাচে কানাচে কোথাও মেঘকে না দেখতে পেয়ে ভুরু কুঁচকায়। ওয়াশরুমের দরজা বিরান, মানে ওয়াশরুমেও যায়নি। তবে এত রাতে কোথায় গেল মেঘ? ছাদে খোলা আকাশের নিচে একা চুপচাপ বিষণ্ণ মন নিয়ে দাঁড়িয়ে আছে মেঘ। তার খোলা চুল মৃদু দক্ষিণা বাতাসে দোল খাচ্ছে। উদাসীনের মনে অপলক দৃষ্টিতে আকাশপানে চেয়ে থাকে বেশ কিছুক্ষণ। বাংলাদেশ থাকতে প্রায় মন খারাপ বা কষ্টের অনুভূতি সমূহ সে এই উন্মুক্ত আকাশের সাথে ভাগ করে নিত, কিন্তু আমেরিকায় আসার পর এখনো ছাদে এসে এমন করে খোলা আকাশ দেখা হয়নি। নিজ মনের সাথে নিজের কখনো একা সময় কাটানো হয়নি, কিন্তু আজ অদ্ভুতভাবে এমন শখ জাগলো তার মনে। সিঁড়ির খুপড়ি দরজা দিয়ে ছাদে প্রবেশ করে আদিয়ান। দূরে দাঁড়িয়ে থাকা চাঁদের মোড়ান এলোকেশি চুলের মেঘকে দেখে থমকে যায় আদিয়ান। তার পা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। মনের মধ্যে এক সুখকর অনুভূতির আভাস হয়। আদিয়ান বেশ দীর্ঘক্ষণ ধরে দূরে দাঁড়িয়ে থাকা নারী রূপে তার স্ত্রীকে পর্যবেক্ষণ করছিল। খানিক সময় অতিবাহিত হওয়ার পর পা বাড়িয়ে এগিয়ে যায়, পিছন থেকে হাতের গিঁতে আবেগে জড়িয়ে নেয়, বেশ শক্ত করে ধরে, যেন শত চেষ্টার পরও মেঘ তার থেকে দূরে সরে না যায়। হঠাৎ জড়িয়ে ধরায় মেঘ অবাক হয় না। তার মন আকাশের মধ্যে বিলীন থাকলেও আদিয়ানের আসার আগমন বার্তা সে শুনতে পেয়েছে। ভালোবাসার মানুষ নিকটে থাকলে মনের মধ্যে যে নিদারু সুখ অনুভূতি হয়, তা আভাস সে পেয়েছে। কিন্তু অবাক করা বিষয় হয়, রাগ, অভিমান, ঘৃণা দেখিয়ে মেঘ দূরে সরে যায় না, বরং স্বামীর উষ্ণ ছোঁয়া পেয়ে গা এলিয়ে দিয়ে বুকে মাথা রাখে। এরপর চোখ বন্ধ করে সুখের নীড়ে হারিয়ে যায়। বুকে লেপ্টে থাকা মেঘের শরীর মিশে যায় আদিয়ানের সাথে। তার বুকে ডান পাশের হার্টবিট যেন প্রতিনিয়ত দ্বিগুণ হারে বেড়ে চলেছে। এই মেঘের মধ্যে এক অদ্ভুত জাদু রয়েছে। যখনই সে কাছে আসে, নিজের আপন সত্তাকে হারিয়ে ফেলে আদিয়ান। মন জুড়ে শুধু একটা ইচ্ছাই হয়, যেন মেঘের মাঝে বিলীন হয়ে যেতে। দীর্ঘদিন যাবৎ দুটি দেহ এক উষ্ণ আলিঙ্গনে লিপ্ত হয়। কাঁধে মাথা রেখে এখনো একইভাবে ঠায় দাঁড়িয়ে রয়েছে মেঘ। আদিয়ান হয়তো বুঝলো মেঘের বিষণ্ণ মনের অবস্থা, তাই কাঁধ থেকে মাথা সরিয়ে উঁচু হয়ে দুই গাল আলতো করে ধরে
আবেগময় কণ্ঠে প্রশ্ন করে মেঘ। তোমার আমার প্রতি অনেক অভিযোগ, তাই না? গত 9 বছর শত কষ্ট, অপমান, অভিযোগ সহ্য করছো তুমি, যার মূল কারণ আমি। কিন্তু বিশ্বাস করো, তোমায় কষ্ট দিতে চাইনি আমি, আর কখনো বেঁচে থাকতে দিব না। তুমি শুধু একবার আমায় ক্ষমা করে দেখো। সত্যি তোমায় অনেক ভালোবাসবো। একটা সুন্দর সাজানো সংসার দিব, সুখ দিব, তুমি যা চাও সব দিব। শুধু একবার শেষ সুযোগ দাও মেঘ। সব কথার মনোযোগ সহকারে মেঘ শুনে, কিন্তু সে নিশ্চুপ থাকে, শান্ত কিন্তু দীর্ঘ। আদিয়ানের 2 চোখ বরাবর দৃষ্টি রেখে মৃদু কষ্টের সহিত বলে উঠে, আদিয়ান, আপনি না বললেও আমি শেষ সুযোগ অনেক আগেই দিয়ে দিয়েছি। এর কারণ কি জানেন? কারণ আমি নিঃস্ব, যার কোনো ঠাঁই নেই, তার অহংকার বা অভিমান মানায় না। মা বাবা, এতিম মেয়ে আমি। এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নাই। তাই আপনি যদি শত ঘৃণা, অপমান আর মারপিট করেন, তবুও বেহায়ার মতো আপনার কাছেই পড়ে থাকবো। কারণ আমার যাওয়ার কোনো জায়গা নেই। একা থাকা আমার জন্য কষ্টকর, তবে অসম্ভব নয়। কিন্তু আমি এই একাকিত্বে বড্ড ভয় পাই আদিয়ান। দয়া করে আমায় একা ছেড়ে চলে যাবেন না। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই, তবে অভিমান রয়েছে। 9 বছরের দূরত্ব এত সহজে মিটে না। সম্পর্কের মধ্যে থাকার ফাটল পূর্ণ হতে সময় লাগবে। তবে আমি চাই সব পুনরায় ঠিক হয়ে যাক। প্লিজ আদিয়ান, আমায় সাহায্য করুন সব ঠিক করতে। এক টান দিয়ে বুকে নিয়ে আসে আদিয়ান মেঘকে। এরপর শক্ত করে নিজে শরীরের সাথে মিশিয়ে মাথার চুলের ভাঁজে হাত বুলিয়ে সম্মতি সূচক মাথা নাড়িয়ে বলে, অবশ্যই চেষ্টা করব। আমরা দুজন মিলে পুনরায় আবার আমাদের সম্পর্ক ঠিক করব। সারা জীবন তোমায় আগলে রাখবো, ভালোবাসবো, কথা দিলাম বউ। কাল রাতে এমন করেই পার হয়ে যায় তাদের বর্তমান। রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছে নুহা বেশ দীর্ঘক্ষণ ধরে, কিন্তু অদ্ভুতভাবে আজ কোনো গাড়ি নাই। নুহা চিন্তিত ভঙ্গিতে ঘড়ির দিকে তাকায়। ঘড়িতে তখন সময় সকাল 10:20, 10:40 দিকে। ক্লাস শুরু হয়, প্রথম ক্লাস। আজ আদিয়ান স্যারের খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার পড়াবে। নুহা যদি সময় মতো ক্লাসে উপস্থিত হতে না পারে, তবে হয়তো এই অধ্যায় পড়া তার মিস হবে। রাস্তায় উকি ঝুঁকি দিয়ে দেখছে গাড়ি আসছে কিনা, কিন্তু না, কোনো গাড়ি নেই। প্রায় 10 মিনিট পর একটা বাইক এসে দাঁড়ায় নুহার সামনে। হঠাৎ তার মুখোশে বাইকে দেখে দূরে সরে যায় নুহা। হয়তো কোনো বাখাটে বেদপকর ছেলে হবে, কিন্তু তার ধারণা সম্পূর্ণ মিথ্যা। প্রমাণ করে দিয়ে বাইকের হেলমেট খোলার পর পরিচিত এক মুখোশী দেখে নুহা অবাক করা কণ্ঠে বলে উঠে, তিহান আপনি? মাঝ রাস্তায় নুহাকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রথমে তিহানও অবাক হয়, তাই ওর সামনে এসে বাইকে থামায়। তিহান বলে, আমি কলেজে যাচ্ছিলাম। কিন্তু তুমি মাঝে রাস্তায় দাঁড়িয়ে আছো কেন নুহা? কলেজে যাবে না আজ? তিহান তার সাথে ঝগড়া করছে না দেখে নুহাও আগ বাড়িয়ে ঝগড়া করে না, বিরক্ত মাখা মুখ নিয়ে উত্তর দেয়, কলেজে যাব, গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু কোনো গাড়ি নাই রাস্তায়। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকায় তিহান। সরু ফাঁকা রাস্তায় কোনো গাড়ি নাই। ঘড়ির কাঁটায় তাকিয়ে দেখে কলেজে যাওয়ার সময় হয়ে গেছে। তিহান কিছু স্তব্ধ বোধ করে বলে উঠে, নুহা তুমি আর কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করবে? ক্লাস প্রায় শুরু হয়ে যাবে। তুমি চাইলে আমার বাইকে উঠতে পারো, আমিও কলেজে যাব। বাইকে ওঠার প্রস্তাবে নুহা অবাক হয়ে যায়। তিহান তার সাহায্য করতে চাইছে, হঠাৎ এমন পরিবর্তন কি করে হয়ে গেছে? তাছাড়া আজ তার সাথে ঝগড়া করছে না। দেরি হয়ে গেলে ক্লাস মিস হয়ে যাবে, এই ভয়ে থাকার পরও নুহা তিহানের বাইকে উঠতে রাজি হয় না।
নুহা বলে, তিহান আমি একাই চলে যেতে পারবো, বাইকে উঠতে হবে না, আপনি চলে যান। নুহা না বোধক কথা শুনেও তিহান চলে যায় না, বরং পুনরায় অজুহাত দেখিয়ে বলে উঠে, নুহা জেদ না করে বাইকে উঠে বসো, মাঝ রাস্তায় কতক্ষণ দাঁড়িয়ে থাকবে, ক্লাসের দেরি যাবে তো। নুহা আর অহেতুক জেদ করলো না, ক্লাসে দেরি হয়ে যাবে ভেবে বাইকে ওঠার সিদ্ধান্ত নেয়। নুহা এগিয়ে যায় বাইকের কাছে, বাইকের পাশে থাকা হেলমেট এগিয়ে দেয় নুহার দিকে। নুহা হেলমেট হাতে নিয়ে পড়ার চেষ্টা করে কিন্তু পারে না। তিহান কিছুক্ষণ দেখে হাতে বাড়িয়ে নুহার কানের পাশে থাকা চুল পিঠে সরিয়ে দেয়, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার হাত পা থমকে যায়। তিহান হেলমেট মাথায় পরিয়ে দিয়ে থুতনি উঁচু করে লাগিয়ে দেয় নুহার মাথায়। তিহান বলে, উঠে বসো বাইকে। নুহা তিহানের এমন শান্ত কোমল রূপ নুহা আগে কখনো দেখেনি। প্রথম দিন থেকেই তারা দুজন শুধু ঝগড়া করতো, তাই একে অপরের কাছাকাছি আসা হয়নি। বাইকে উঠে বেশ দূরত্ব নিয়ে বসলো নুহা। তিহান বাইকে স্টার্ট দেয়, বাইকে ছাড়ার সাথে সাথে নুহার তাদের মধ্যকার সমস্ত দূরত্ব দূর হয়ে যায়। নুহার শরীর ধাক্কা লাগে তিহানের চওড়া পিঠের সাথে। নুহার শরীরের স্পর্শ পাওয়ার সাথে সাথেই তিহানের সারা দেহ অদ্ভুত শিহরণ বয়ে যায়, তার গলা শুকিয়ে আসে, কিন্তু নিজ মনের অনুভূতি নুহার থেকে আড়াল করে শক্ত দৃঢ়ভাবে বাইক চালানো শুরু করে দেয়। ফাঁকা রাস্তায় প্রচণ্ড স্পিডে বাইক চালাচ্ছে, ভয়ে গুটিসুটি হয়ে নুহা শক্ত করে পরনে থাকা তিহানের জ্যাকেট খামচে ধরে। প্রায় 30 মিনিট পর কলেজ গেটে বাইক এসে থামে। তিহান বাইককে থামিয়ে পিছনে বসা নুহাকে উদ্দেশ্য করে বলে উঠে, নুহা আমরা কলেজে পৌঁছে গেছি, নেমে পড়ো। ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে চুপচাপ বসে নুহা তিহানের শীতল কণ্ঠ শুনে চোখ মেলে তাকায়, এরপর দ্রুত বাইক থেকে নেমে পড়ে। ক্লাস এখনো শুরু হয়নি, সময়ের আগেই তারা পৌঁছে গেছে। নুহা সৌজন্যবোধক থেকে ছোট করে বলে উঠে, ধন্যবাদ তিহান আমার সময় মতো কলেজে পৌঁছে দেওয়ার জন্য। তিহান নুহার মুখে ধন্যবাদ শুনে অবাক হয়, এই মিছে জোরগুটে তার প্রতি কৃতজ্ঞতা বোধ দেখাচ্ছে, অবিশ্বাস্য। তিহানও হাসি মুখে বলে ওঠে, ওয়েলকাম নুহা। তিহানের থেকে বিদায় নিয়ে নুহা এগিয়ে গিয়ে কলেজ গেটের পথে হাঁটা ধরে। তিহান বাইককে নিয়ে এখনো একই জায়গায় অবস্থান করছিল। হঠাৎ তার দৃষ্টি যায় দূরে এক গাড়ি থেকে। গাড়ি দরজা খুলে বের হয়ে আসে মেঘ, যা দেখে তিহান খুশি হয়। আজ ফাইনালি মেঘের সাথে কলেজে যেতে পারবে সে, একই সিটে দুজন বসতে পারবে। কিন্তু হঠাৎ গাড়ির অপর পাশের দরজা খুলে আদিয়ানকে বের হতে দেখে তিহানের হাসি নিমিষে উধাও হয়ে যায়। একই গাড়ি করে আদিয়ান আর মেঘ কেন এসেছে? ওরা দুজন একসাথে কেন? মেঘকে আদিয়ানের পরিচিত, কিন্তু মেঘ কখনো বলেনি তো। তিহানের মনে হাজারো প্রশ্ন ঘোরাঘুরি করছে। দূরে দাঁড়িয়ে থাকা দুজন বেশ হেসে হেসে কথা বলছিল, যা দেখে তিহানের মনে সন্দেহ সৃষ্টি হয়। তিহানের কি উচিত মেঘকে সরাসরি এই বিষয়ে প্রশ্ন করা? কিন্তু মেঘ যদি কষ্ট পায় তার কথায়, তখন কিন্তু আদিয়ানের সাথে মেঘের কি সম্পর্ক তা জানা উচিত তিহানের। দূরে হেঁটে যাওয়া নুহার কথা মনে পড়ে। তিহানের বাইক রেখে তিহান দ্রুত নুহার পিছু পিছু ছুটে যায়। বেশ দূরে যায়নি নুহা, তিহান পেছন থেকে জোরে ডাক দেয় নাম ধরে, নুহা দাঁড়াও। হঠাৎ তিহানের কণ্ঠ শুনে অবাক হয়ে পিছনে ঘুরে তাকায় নুহা। একে দৌড়ে নুহার কাছে ছুটে আসে তিহান, এরপর দ্রুত প্রশ্ন করে উঠে, নুহা আদিয়ানের সাথে মেঘের কি সম্পর্ক? ওরা এক গাড়িতে কেন এসেছে? এমন অদ্ভুত প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে তাকায় নুহা। হঠাৎ এমন প্রশ্ন, তাও আবার মেঘের বিষয়ে। তবে কি তিহান তাদের একসাথে দেখেছে? আদিয়ান স্যার যে মেঘের আত্মীয় হয় তা কলেজের কোনো ছাত্রছাত্রীকে জানাতে নিষেধ করেছে মেঘ, কিন্তু তিহান যে নাছোড়বান্দা, সে অবশ্যই নুহার থেকে এই প্রশ্নের উত্তর শুনে ছাড়বে। অবশ্য তিহান মেঘের বেশ ভালো বন্ধু, আদিয়ান স্যারের বিষয়ে জানলে খুব বেশি অসুবিধা হবে না। নুহা বলে, আদিয়ান আর মেঘ একই বাসায় থাকে, শুনেছি তারা আত্মীয় সম্পর্কে বেআইবেন হয়, হয়তো তাই একই গাড়ি করে কলেজে এসেছে।
নুহার কথা শুনে তিহান অবাক হয়ে বলে, আত্মীয়?